এই রাত ৩টের সময় কে আবার নৃত্য শুরু করলো? ধূর্ত ঘুমটাই গেল ভেঙে। হায়দ্রাবাদ থেকে বছরখানেক বাদে বাড়ি আসার সুযোগ হলো যদিও বা, প্রথম রাত্রিটা যে একটু নিশ্চিন্তে ঘুমোবো তার উপায় নেই দেখছি। কিন্তু পরক্ষণেই মনে হলো সত্যি তো, এই গভীর রাতে কিসের আওয়াজ আসছে? ঘুমের ঘোর কাটতে কান পেতে শুনি টুনটান ঝিনি ঝিনঝিনি আওয়াজ। কেউ যেন ভারী নুপুর পায়ে ঘুরে বেড়াচ্ছে কাছাকাছি কোথাও। আমার ঘরের টুডের জানলাটা হাট করে খোলা, সেখান দিয়ে খিড়খিড় করে বয়ে আসা হাওয়ায় তালে তালে পাতলা শিখরে পর্দাটা ওঠানামা করছে। পর্দার ফাঁক দিয়ে এবারে দেখতে পেলাম আমাদের বাড়ি লাগোয়া পাশের ফ্ল্যাটের ছাদে কেউ মৃদুমন্ত তালে হাঁটছে। তারই হাতে চুড়ি, কানের ভারী ঝুমঝুমি আর পায়ে নুপুরের আওয়াজ ভেসে আসছে। অপরাজিতা কি? মেয়েটার বড্ড সাজগোজের নেশা আর নাচের শখ। সেই ছোট্টবেলা থেকে সাজ করে এমন পাগলামি করতো যে আশেপাশে বাড়ির আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠতাম। না, মেয়েটা এমনিতে খুবই হাসি খুশি প্রাণবন্ত, কিন্তু ওই যে সর্বক্ষণ নাকি গলা অবধি সেজে গুজে না থাকলে কোনো সিনেমার ডিরেক্টরের চোখেই পড়বে না। যখন ইচ্ছা নাচ প্র্যাকটিস না করলে পূজ্যরা পরবর্তীকালে ওকে অবমাননা করবে। ভোর 4টে হোক অথবা বেলা 3টে, স্বতঃস্ফূর্তভাবে নাচতে মন চাইলে সে ডাক নাকি অপ্রতিরোধ্য। তা এমন ভাবনা চিন্তার কদর আমরা করতাম না বলে বেজায় ক্ষেপে থাকতো আমাদের উপর। আবার আমরা হাসি ঠাট্টা করতাম বলে বড়রা আমাদেরকে উল্টে বকাবকি করতেন। ওর এসব ক্রিয়াকলাপের সব থেকে প্রিয় জায়গা ওদের ফ্ল্যাট বাড়ির 4তলা ছাদে বানানো একটা ছোট্ট চিলেকোঠার ঘর। নাচ শেষে ছাদের ধারে এসে অনেকক্ষণ চুপচাপ তাকিয়ে দেখতো সামনের দিঘিটার দিকে। কি দেখি ছা করে ওদিকে এই ভর দুপুরে? জিজ্ঞাসা করেছিল আমার মা ওকে একদিন। ওই দিঘির পাড়ে ফুলগুলোর কি মজা বলো কাকিমা? অনেক দিনের জীবন, তবু তো খোলা আকাশের নিচে আপন খেয়ালে দিন কাটাতে পারে। পায়ে নুপুরে শেকল না বেঁধে ফুলের ঘ্রাণ নিয়ে সত্যি পৃথিবীটাকে সম্মোহিত করার ক্ষমতা নিয়ে জন্মালেই হয়তো ভালো হতো। আনমনে উত্তর দিয়েছিল, কি যে বলিস, দেখবি একদিন খুব ভালো নৃত্যশিল্পী হবি তুই। অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছিল মা। নিজের স্বপ্নের পথে কাউকে কখনো বাধা হয়ে আসতে দিবি না। ঠিক বলেছে তো, উজ্জীবিত হয়ে বলেছিল অপরাজিতা। এই যে তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, বাবা মায়ের এত স্বপ্ন আমাকে নিয়ে, আমি জীবন দিয়েই সবার মুখে হাসি ফোটাতে পারবো। পারতেই হবে আমাকে। সেই অপরাজিতা তার খামখেয়ালিপনা এখনো বদলায়নি। দোতলার ঘর থেকে 4তলার ছাদ স্পষ্টভাবে দেখা সম্ভব না, তাও মনে হলো কে যেন হাসলো আমার দিকে তাকিয়ে। তার অঙ্গের গহনাগুলো ফিকে চাঁদের আলোয় অল্প ঝলমল করলেও মুখটা স্পষ্ট নয়। এমন আজব সময়ে কিছুতেই অপরাজিতা না হয়ে যায় না। তাই হাঁক পেরে ডাকলাম, অপরাজিতা নাকি? মনে হলো আবারও হাসির আওয়াজ এলো, এবারে একটু জোরালো। তার মানে অপরাজিতাই হবে। কিরে, তোর আক্কেল কি? পাহাড়ে গেছে না সমুদ্রে? এত রাতে ছাদে ঘুরছিস কেন? নাকি বহুদিন লকডাউনের ঠেলায় বিয়ে বাড়িতে নেমন্তন্ন না পেয়ে লেহেঙ্গা পরে সেজে গুজে ছাদে উঠে পড়েছিস? রিদিনে হেসে সরে গেল মেয়েটা। যাক চলে। আমার গলার আওয়াজে মা হন্তদন্ত হয়ে ছুটে এলো এই ঘরে। কিরে বাবু, এত চেল্লাচ্ছিস কেন এত রাতে? কার সাথে কথা বলছিস? অপরাজিতা এখনো বদলায়নি বলো মা? এত রাতে সেজে গুজে ছাদে পায়চারি করছিল। নিশ্চয়ই আবার কোনো নাটকের লাইন মুখস্থ করছিল। ওফ, পারেও বটে। কি যাতা বলছিস! মায়ের বুকটা ফ্যাকাশে হয়ে গেল। কেন? ছোটবেলায় তো এমন কত করতো। যা ডাকাবুকো মেয়েটা। বাবু, তুই আর সামনের ঘরটায় শুবি চল। মায়ের এরকম অপ্রাসঙ্গিক উত্তরে যার পরনায় অবাক হলাম। কেন? কিছুই নয়, এই ঘরটা আরেকটু পরিষ্কার করা দরকার। তুই এতটাই ক্লান্ত হয়ে আছিস আর এত রাতে পৌঁছেছিস, ওর দিকে তোর কোনো নজর নেই বলে তোর কিছু চোখে পড়েনি। আমিও আর কিছু বলিনি তোকে। কিন্তু এখন যখন তোর ঘুম ভেঙেই গেছে, তখন চল বাবা, না করিস। আর কথা বাড়ালাম না, বড্ড ক্লান্ত লাগছে। কিন্তু এই উত্তর দিকের ঘরটাতেও মনে হলো কোথা থেকে ঝুমঝুম আওয়াজ ভেসে আসছে। নুপুরের আওয়াজ ক্রমাগত বেড়েই চলেছে। মনে হচ্ছে কেউ যেন দাপিয়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে। জানলা দরজার আশিগুলো কেউ যেন ক্রমাগত ধাকিয়ে ভেঙে ফেলে বেরিয়ে পরিত্রাণ চাইছে খোলা হাওয়ায়। ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। কিছুক্ষণের জন্য আওয়াজটা থামলো, কিন্তু আবার একটু পরে আরো জোরালোভাবে শুরু হলো ঝুমঝুম ঝুমঝান সেই আওয়াজ। বাড়তি কিছু না শোনা গেলেও
বাতাস যেন কার অশ্রুত আর্তনাদে ভারী হয়ে আসছে ক্রমশ। হচ্ছেটা কি ব্যাপারটা জানার জন্য প্রবলভাবে অস্থির হয়ে পড়লাম। পাশে 3 তলা ফ্ল্যাট বাড়িতে অপরাজিতারা ছাড়া এমনিতেও আর কোনো পরিবার থাকে না। আওয়াজটা তাহলে নিশ্চয়ই ওদের ঘর থেকেই আসছে, কিন্তু অপরাজিতারা যে ফ্ল্যাটটায় থাকে সেটা আমাদের ঘর থেকে সরাসরি কোনোভাবেই দেখা যায় না। আচ্ছা, একবার বারান্দায় গিয়ে দেখলে হয় না? একটা বাগানমুখী জানলা আছে ওদের, আর সেই ঘরে আলো জ্বললে সেই আলো বাগানে গিয়ে পড়বে, যেটা আমাদের বারান্দা থেকেও দেখা যাবে। উঠে বারান্দায় যেতে না যেতেই ফস করে কারেন্টটা গেল চলে। ঘর তো এমনিতেই অন্ধকার ছিল, কিন্তু পাড়ায় ভ্যাপর ল্যাম্পগুলো সব একত্রে নিভে গেল। বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, চারটুকু কখন যেন মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। কি যেন একটা চাপা অস্বস্তি হচ্ছে, সেটা নিজেও ভালো বুঝতে পারছি, তবে তার উৎস ঠাউর করে উঠতে পারছি না। ভাবনার ছেদ ঘটল মায়ের পদশব্দে। এখনো ঘুমালে না তুমি? আচ্ছা, আমি কি কচি খোকাটা আছি যে আমাকে সারা রাত ধরে পাহারা দিচ্ছ? তোমার হলো কি বলো তো? আমি এবারে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। উল্টে জননী আমাকে প্রশ্নবাণে ভরিয়ে তুলল। তুই বারান্দায় কেন এসেছিস বাবু? এমন শ্রাবণের স্যাঁতসেঁতে রাতে কেউ বাইরে এসে দাঁড়ায়? সারা রাত ধরে কি মেয়েটা নাচানাচি করে মা? এত আওয়াজে ঘুম আসে কারু? তোমাদের প্রশ্রয়ে ও দিনকে দিন বেড়ে উঠেছে। খানিক রাগ দেখিয়ে বললাম আমি। কে নাচছে? মায়ের চোখে যেন ঈষৎ আতঙ্ক খেলে গেল। কে আবার? তোমাদের সবার আদুরি অপরাজিতাই হবে। আমার কথা শেষ না হতেই মা আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে উত্তরের ঘরে চলে গেল। চুপচাপ শুয়ে পড়, কেউ নাচছে না কোথাও। কি শুনতে যে কি শুনছিস কে জানে। কালকেই ঠাকুর মশাইকে ডাকবো এ বাড়িতে একটা পুজো করে দিতে। কি যে বলছো কিছুই বুঝছি না, একটু পরিষ্কার করে বলো না। কিছু কি হয়েছে? মা যেন ছায়ার মতো আমার আশেপাশে থেকে আমাকে কিছুর থেকে আগলে রাখছে। দ্বন্দ্বে পড়ে গেলাম আমি, কিন্তু মার কিছু না বলে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়াতে লাগলো। শেষ রাতের দিকে এক সময় চোখটা লেগে এসেছিল। মুষলধারে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেল। দৌড়ে গেলাম আমার ঘরে। টুবের জানলাটা যে খোলা আছে সেটা দিয়ে বৃষ্টির ছাট আসলে আমার বিছানা, ব্যাগপত্র, ল্যাপটপ সব ভিজে যাবে। গিয়ে দেখলাম যা ভেবেছিলাম তাই। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির ছাট এসে পড়েছে ঘরে, কিন্তু তড়িঘড়ি জানলাটা বন্ধ করতে গিয়ে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এ কি দেখছি আমি? নিজের চোখকেই যে বিশ্বাস হচ্ছে না। সামনেই যেখানে অপরাজিতাদের ফ্ল্যাট বাড়িটা থাকার কথা সেটা পুড়ে ছারখার হয়ে আছে। জায়গাটা শুধুমাত্র একটা কালো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো মতে মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে কিছু বিক্ষিপ্ত স্তম্ভ, তারই একটায় রহস্যময়ভাবে ভাঙা এক টুকরো নুপুর আটকে আছে। বৃষ্টির আওয়াজে হয়তোবা আমাকে না দেখতে পেয়েই মা এসে দাঁড়িয়েছে আমার পাশে। আমার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে জানালো যে এক বিভীষিকাময় রাত্রের কথা, যেদিন পাশের ফ্ল্যাট বাড়িতে আগুন লেগে পুরো ফ্ল্যাট বাড়ি ছারখার হয়ে যায়। দমকল এসে পৌঁছানোর আগেই সব শেষ। তবে ভাগ্যক্রমে হাওয়া বিপরীতে থাকায় আশেপাশের বাড়িঘরে আগুন ছড়াতে পারেনি। সেদিন মেয়েটা একাই ছিল বাড়িতে। ওর বাবা মা বিশেষ প্রয়োজনে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। অপরাজিতাকে আর খুঁজেই পাওয়া যায়নি ওই ধ্বংসস্তূপে। আর কিভাবে যে আগুন লেগেছিল তাও আজ 2 মাস পরেও জানা যায়নি। বৃষ্টি কিছুটা ধরে আসলেও আকাশের মুখ এখনো রাতের আর মেঘের আবরণে ভারাক্রান্ত। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম এই ছাইপাশের মধ্যেও কিভাবে যেন একটা অপরাজিতা গাছ লতিয়ে পেঁচিয়ে গজিয়ে উঠেছে আপন খেয়ালে। সন্তর্পণে প্যাচ খেয়ে সেটা এগিয়ে এসেছে আমার ঘরের পূব জানলাটার দিকে। আর সেখান থেকে দীর্ঘ অপেক্ষিত বর্ষণের ক্লান্ত হয়ে একটা অপরাজিতা ফুল ফুটেছে। বুঝি তার অপার্থিব নিত্যধ্বনি শুনিয়ে তার বহু কাঙ্ক্ষিত মুক্তি পেয়ে অবশেষে নতুন জীবন খুঁজে পেয়েছে। তার এই ক্ষুদ্র অস্তিত্ব দিয়ে তার প্রতিশ্রুতি মতো পৃথিবীটাকে আরেকটু রাঙিয়ে তুলতে আজও সে অঙ্গীকারবদ্ধ। আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আবারও ফিরে আসছি অন্য কোনো গল্প নিয়ে।